টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2026 সালের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রথম সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 30, সময় পাবে তোমরা 1 ঘন্টা। তোমাদের এই প্রশ্নপত্রটি নতুন হলিস্টিক কার্ড অনুযায়ী সেট করা হয়েছে, তো তোমরা ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো। প্রথমে ভিডিও শুরুতে তোমাদের আমি দেখিয়ে দেবো সিলেবাসটা কি রয়েছে, তারপর আমরা প্রশ্নোত্তর পর্বে ঢুকে যাব। দেখো সিলেবাসে তোমাদের কি রয়েছে। সাহিত্য মেলা থেকে রয়েছে ছন্দে শুধু কান রাখো, পাগলা গণেশ, বঙ্গভূমির প্রতি, মাতৃভাষা, 21-এর কবিতা, 21-এর তাৎপর্য, নানান দেশে নানান ভাষা, আত্মকথা, আঁকা লেখা, খোকনের প্রথম ছবি, কুতুব মিনারের কথা। মাকু থেকে রয়েছে প্রথম ও দ্বিতীয় অধ্যায় এবং ভাষাচর্চা থেকে রয়েছে বাংলা ভাষার শব্দ। এবার তোমাদের যেটা মেইন জিনিস মার্কস ডিস্ট্রিবিউশন, সেটা একবার দেখে নাও। তো কিভাবে তোমাদের নাম্বার বিভাজনটা হবে, গদ্য, কবিতা, ব্যাকরণ, সহায়ক পাঠ, এইভাবে তোমাদের বিভাজন হবে। দেখো গদ্যতে তোমরা 2টো এমসিকিউ পাচ্ছ, 1 নম্বর প্রশ্ন পাচ্ছ 2টো, 2 নম্বর প্রশ্ন পাচ্ছ 2টো, এভাবে মোট 8 নম্বরের প্রশ্ন পাচ্ছ গদ্য থেকে। কবিতা থেকেও 2টো এমসিকিউ, 2টো 1 নম্বর প্রশ্ন, 2টো 2 নম্বর প্রশ্ন, 8 নম্বরের প্রশ্ন পাচ্ছ। ব্যাকরণ থেকে 4টে এমসিকিউ, 6টা 1 নম্বরের প্রশ্ন, মোট 10 নম্বর থাকবে। আর সহায়ক পাঠ সেখান থেকে তোমাদের শুধুমাত্র 4টে 1 নম্বর প্রশ্ন থাকছে। এইভাবে মোট তোমাদের 30 নম্বর বিভাজন হবে, ঠিক আছে। এবার দেখো তোমাদের রায় মার্টিনের যে বইয়ের প্রশ্ন আছে তার উত্তরগুলো দেখে নাও। প্রথমে কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো, 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন, কল্লোল সাহিত্য গোষ্ঠীর অন্যতম লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, মধুসূদন দত্ত, আবুল ফজল নাকি অজিত দত্ত? উত্তর হচ্ছে অজিত দত্ত। পরের প্রশ্ন, গণেশের মেজ ছেলের বয়স 174 বছর, 171 বছর, 168 বছর, 166 বছর? উত্তর হচ্ছে 171 বছর। চলে আসবো নেক্সট প্রশ্নে। 1.3, মাই নেটিভ ল্যান্ড গুড নাইট কার লেখা? মিল্টন, বাইরন, শেক্সপিয়ার নাকি ওয়ার্ডসওয়ার্থ? উত্তর হচ্ছে বাইরন। পরের প্রশ্ন 1.4, ব্রিটিশ কর্তৃত্বের বাইরে ছিল জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি, শান্তিনিকেতন, কলকাতা নাকি বারাসাত? উত্তর হচ্ছে শান্তিনিকেতন। 1.5, দারোগা শব্দটি ওলন্দাজ, পর্তুগিজ, তুর্কি নাকি বর্মী শব্দ? উত্তর হচ্ছে তুর্কি শব্দ। এবার দেখো 2-এর দাগের প্রশ্ন, সংক্ষেপে ও পূর্ণ বাক্যে উত্তর দাও। 1 গুণ 5 সমান 5। প্রথমে একটি প্রশ্ন আছে, দেখো প্রথম প্রশ্নটা দেখো, মাঠে চাঁদের দুধের স্বর জমে যায় বলতে কি বোঝানো হয়েছে? উত্তর লিখবে, চন্দ্রলোকিত রাতে নিকটবর্তী মাঠে চাঁদের পুরু দুধের স্বর সমতুল্য জ্যোৎস্না প্রতিভাসিত হয়। পরের প্রশ্ন, মিনারিকা কাকে বলে? উত্তর লিখবে, মিনার হলো উচ্চতা বিশিষ্ট স্তম্ভ। মোচা বা শাখের মতো ঊর্ধ্বমুখী অবনত চূড়াকে মিনারেট বা মিনারিকা বলে। পরের প্রশ্ন, গণেশ অবাক এবং খুশি দুই হলো কেন? উত্তর লিখবে, একটি পুলিশম্যান তার স্ত্রী এবং মাকে সঙ্গে করে নিয়ে আসলেন এবং বললেন তার মা কবিতার ব্যাপারটা কিছুটা জানে এবং তারা দুজনেই কবিতা শুনতে চায়। এই কথা শুনে গণেশ অবাক এবং খুশি দুই হয়েছিল। চলো পরের প্রশ্ন 2.4, পাখি সব করে রব রাতি পোহাইল পংক্তিটি কোন কবির কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? উত্তর লিখবে, আশরাফ সিদ্দিকীর 21-এর কবিতা থেকে নেওয়া হয়েছে। 5 নম্বর, মেয়েদের একটু লজ্জা থাকা ভালো, কে কাকে কথা বলেছে? উত্তর লিখবে, আয়া তোতাকে একথা বলেছে। তো পরবর্তী প্রশ্নে যার আগে বলে রাখি, তোমাদের সপ্তম শ্রেণী রায় মার্টিনের সমস্ত সাবজেক্টের প্রশ্ন এবং উত্তর এই চ্যানেলে আনা হবে। এর পরবর্তীতে তোমরা কোন সাবজেক্টের কোন স্কুলের প্রশ্ন উত্তর চাও সেটা তোমরা কিন্তু কমেন্টে জানাবে। এবং এছাড়াও তোমাদের জন্য প্রথম ইউনিট টেস্টে যে সাজেশনটা আমি দিচ্ছি তার একটা সেটের সাজেশন অলরেডি দেওয়া হয়ে গেছে। তোমাদের যদি প্রথম ইউনিট টেস্টের আরও যে সাজেশন দরকার হবে, সেই কোন সাবজেক্টের সাজেশন তোমরা চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখবে। কমেন্টে তোমরা কে কোন স্কুল থেকে দেখছো এবং কোন জায়গা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই লিখে জানাবে। দেখো পরের যে প্রশ্ন, 3-এর দাগের প্রশ্ন, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4 গুণ 1 সমান 4। প্রথম যে প্রশ্ন দেখো, 3.1, গণেশ হো হো করে হেসে উঠল। গণেশ কি বলেছিল? তার এভাবে হেসে ওঠার কারণ কি? এই হাসি হাসার জন্য
সে কি পরিকল্পনা করেছিল? 1+1+2। উত্তর লিখবে গণেশ বলেছিল যা, তাহলে আর ভয় নেই, দুনিয়াটা বেঁচে যাবে। তাহলে গণেশ কি বলেছিল, এর উত্তরটা হয়ে গেল। এবার পরবর্তী যে প্রশ্ন আছে, তার এভাবে হেসে ওঠার কারণ কি? তো তার উত্তরে লিখবে গণেশ এই হাসিতে যে উচ্চধ্বনি আছে তাতে সাফল্যের আনন্দ প্রকাশিত। গণেশের বিশ্বাস পৃথিবীর লোক তার সঙ্গে আছে, তাই দুনিয়াটা সত্যিই বেঁচে যাবে। তারপরে শেষ যে পার্টটা আছে, তার উত্তর হবে বিজ্ঞানের বাড়াবাড়িও যে একটা সীমা থাকা দরকার, এ তার মনে হয়। তাই একক প্রচেষ্টায় কালের গতিকে উল্টো দিকে ফেরানোর ব্যর্থ চেষ্টা না করে গণেশ আশ্রয় নেন সভ্য সমাজ থেকে দূরে হিমাচলের গিরিগুহায়। একান্ত নির্জনে ব্যতিক্রমী প্রচেষ্টায় গণেশ শুরু করে কবিতা চর্চা, গান গাওয়া, ছবি আঁকার সাধনা। এভাবেই তিনি বেগের যুগে আবেগ নির্ভরতার পথে যুগ বিরুদ্ধ কাজ করে ব্যতিক্রমী হয়ে ওঠেন। 3.2 রঙের প্রয়োজনীয় ছিল। শিল্পী রামকিঙ্কর বেইজের ছেলেবেলায় রঙের প্রয়োজন কিভাবে মিটত? তিনি কিভাবে অয়েল পেন্টিং শেখেন? 2+2=4। উত্তর লিখবে গাছের পাতার রস, বাটনা বাটা শিলের হলুদ, মেয়েদের পায়ের আলতা, মুড়ি ভাজা খোলার চাঁচা ভূষকালি, এসব দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন। তারপরে যে পার্ট, তার উত্তর কি লিখবে? শান্তিনিকেতনে থাকাকালীন বহু অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন আচার্য নন্দলাল বসুর সঙ্গে থেকে। সেখানেই প্রথম তিনি অয়েল পেন্টিংয়ের কাজ করেন। এইভাবেই তিনি অয়েল পেন্টিং শেখেন। চলে আসবো পরবর্তী প্রশ্ন, 4 দাগের প্রশ্ন। নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4×1=4। প্রথম যে প্রশ্ন কি আছে দেখে নাও। বঙ্গভূমির প্রতি কবিতায় কবির মনের যে আক্ষেপ ধরা পড়েছে তার নিজের ভাষায় লেখো। উত্তর লিখবে আধুনিক যুগের মহাকাব্যকার মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি কবিতাটি একটি গীতি কবিতা। কবিতায় প্রবাসে থাকাকালীন কবির দেশের প্রতি আন্তরিক টান ও ভালোবাসা প্রকাশিত হয়েছে। কবি তখন ইউরোপে, ফ্রান্সে যাওয়ার পূর্বে যখন তিনি এই কবিতা রচনা করেন তখন তার মনে প্রবল আবেগ দেশকে নিয়ে। তাই এই কবিতায় দেশকে মা সম্বোধন করে তিনি বলেন, মা যেন তাকে মনে রাখেন, মনের স্বাদ সাধন করতে গিয়ে যদি তিনি কোনো ভুল করে থাকেন তবুও মা যেন তার মন কুসুমকে মধুহীন না করেন। দেশমাতৃকাকে ভুলে তিনি যে প্রবাসী হয়েছেন এই দুঃখ থেকে তিনি বলেন, ভাগ্যের বশে প্রবাসে যদি তার মৃত্যুও হয় তাতে তার কোনো খেদ নেই, কারণ তিনি জানেন জন্ম নিলে একদিন মরতেই হবে, কেউই অমর নয়। মা যদি সন্তানকে মনে রাখেন তবে তিনি যমকেও ভয় পান না। অবশেষে কবি বলেন, তার তেমন কোনো গুণ নেই যা দিয়ে তিনি মায়ের কাছে অমরতা চাইতে পারেন, তবে মা যেহেতু সুবরদাত্রী তাই তিনি যদি একান্তই কোনো বরদান করেন তা যেন হয় দেশের মানুষের মনে চিরকালীন হয়ে বেঁচে থাকা। এভাবেই কবি দেশমাতা তথা বঙ্গভূমির প্রতি তার শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন। ঠিক আছে, এবার দেখো পরবর্তী যে প্রশ্ন 4.2 ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব। সব বলতে এখানে কি বোঝানো হয়েছে, তার ফল কি হয়েছিল? 2+2=4। উত্তর লিখবে 21শে ফেব্রুয়ারি পুলিশের গুলিতে মৃত শহীদদের কথা এবং বাংলা ভাষার সম্মান রক্ষার জন্য মানুষের প্রতিবাদের কথা লিখে নিল ইতিহাস। তারপরের পার্টের উত্তর দিবে 21শে ফেব্রুয়ারির দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি পায়। এই ইতিহাসেরই ছায়াপাত ঘটেছে 21-এর কবিতায়। তাই ভাষার প্রতি আবেগে দেশপ্রেমিক কবি তার এই কবিতায় ভাষা মুগ্ধতার প্রচার করতে সচেষ্ট হয়েছেন। এবার দেখো 5 দাগের প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4×1=4। তো প্রথমে যে প্রশ্নটা আছে দেখো, 5.1 পানুয়াকে, তার সম্পর্কে তার দিদি ও মাস্টারমশাইয়ের ধারণা কি? উত্তর লিখবে পানুয়া হলো তোতাদের বাড়ির আয়ার ছোট ভাই। তার পরবর্তী পাঠের উত্তর লিখবে তোতাদের বাড়ির আয়া বলেছিল তার ভাই পানুয়া কালিয়া বনে নিখোঁজ হয়ে গিয়েছিল প্রায় 15 বছর আগে। সেই প্রসঙ্গে বলতে গিয়ে সোনাটিয়াদের বাড়ির মাস্টারমশাই বলেছিলেন যে পানুয়া মোটেই কালিয়ার বনে নিখোঁজ হয়নি, সে মোড়লের সঙ্গে মারপিট করে পেয়াদার ভয়ে ফেরারি হয়ে গেছে। এবার দেখো পরের প্রশ্ন 5.2 কেন পালিয়ে গেল? কে কেন পালিয়ে গিয়েছিল? উত্তর লিখবে মাকু নানা রকম কাজ করতে পারলেও কাঁদতে পারত না একবারেই, কারণ ঘড়িওয়ালা তার শরীরে কাঁদার কল বসায়নি। এদিকে পরীদের রানীকে দেখে মাকু তাকে বিয়ে করতে চায়,
অথচ সে কাঁদতে পারে না বলে পরীদের রানীর সঙ্গে তার বিয়ে দেওয়া সম্ভব নয় বলে জাদুকর জানায়। মাকু তাই ঘড়িওয়ালার কাছে বায়না করে যে তাকে কাঁদার কল বানিয়ে দিতেই হবে। কিন্তু মাকুকে বানাতে গিয়েই ঘড়িওয়ালার সব বিদ্যা ফুরিয়ে গেছে। তাই মাকুর জন্য কাঁদার কল বানানো তার পক্ষে সম্ভব নয় বলেই সে মাকুর কাছ থেকে পালিয়ে পালিয়ে বেড়ায়। অন্যদিকে মাকুর কাঁদার কল চাই, তাই সেই ঘড়িওয়ালাকেও খুঁজে চলে। এবার দেখো ৬ দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ২ গুণ ৪ সমান ৮। প্রথম যে প্রশ্ন দেখো কি আছে, রূপান্তরিত তদ্ভব শব্দ কাকে বলে, উদাহরণ দাও। উত্তর লিখবে, অন্য ভাষা থেকে সংস্কৃত ভাষায় আগত শব্দধ্বনি পরিবর্তনের নিয়মের মধ্য দিয়ে অন্যান্য তদ্ভব শব্দের মতোই পরিবর্তিত হয়ে অনেক সময় বাংলা ভাষায় গৃহীত হয়েছে। এই জাতীয় শব্দগুলিকে বলা হয় রূপান্তরিত তদ্ভব শব্দ। যেমন দেখো দ্রাকমে, এটা গ্রিক শব্দ থেকে যম্য, সংস্কৃত থেকে দম ও প্রাকৃত থেকে দাম, বাংলা এভাবে এসছে। এবার দেখো ৬.২, একটি মুন্ডবাল শব্দ এবং একটি খণ্ডিত শব্দের উদাহরণ দাও। প্রথমে দেখো মুন্ডবাল শব্দের উদাহরণ কেমন, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, ঠিক আছে, প ব ম সি প, ঠিক আছে। খণ্ডিত শব্দ যেমন টেলিফোন থেকে ফোন, মাইক্রোফোন থেকে মাইক ইত্যাদি। এবার ৬.৩, তৎসম ও তদ্ভব কথা দুটির অর্থ লেখো। উত্তর লিখবে, তৎসম শব্দটিকে বিশ্লেষণ করলে পাওয়া যায় তদ যোগ সম। তদ বলতে বোঝায় তার বা সংস্কৃত ভাষাকে, এবং সম বলতে বোঝায় সমান বা অনুরূপ, অর্থাৎ সংস্কৃতের সমান। তদ্ভব শব্দটিকে বিশ্লেষণ করলে পাওয়া যায় তদ যোগ ভব। তদ বলতে বোঝায় সংস্কৃত এবং ভব বলতে বোঝায় জাত বা উৎপন্ন, অর্থাৎ সংস্কৃত থেকে জাত, ঠিক আছে। এবার দেখো পরবর্তী প্রশ্ন ৬.৪, বাংলা ভাষায় আগত দুটি বর্মী শব্দ লেখো। উত্তর লিখবে, লুঙ্গি আর ঘুগনি প্রভৃতি। তো এই গেল তোমাদের সপ্তম শ্রেণীর রায়মার্টিনের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন আছে তার উত্তর। তো তোমাদের আগেও বলেছি, আবারও বলছি, তোমাদের এবার থেকে হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী তোমাদের প্রশ্ন হবে, অর্থাৎ ৩০ নম্বর প্রশ্ন হবে। তোমাদের জন্য আমি যে সাজেশনগুলো নিয়ে আসছি, পরবর্তীতে কোন সাবজেক্টের সাজেশন তোমাদের চাই সেটা কিন্তু কমেন্টে স্কুলের নাম এবং জেলার নাম সহ জানাবে, এবং রায়মার্টিনের কোন সাবজেক্টের প্রশ্ন উত্তর তোমাদের দরকার সেটাও কিন্তু লিখে জানাবে। তোমরা সকলে মন দিয়ে ভালো করে পড়াশোনা করো, তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।